শালিমার স্টেশনে রেল অবরোধ, যাত্রীদের অবরোধের কারণে ব্যাহত হয়েছে পরিষেবা। শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিলে ক্ষোভ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলের আধিকারিকেরা, যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলের আধিকারিকেরা। খবর হচ্ছে ট্রেন ক্যান্সেল, আর এখানকার স্টেশন ম্যানেজার আমাকে বলছে আপনারা লাইনটা ছেড়ে দেন, চলুন প্ল্যাটফর্মে চলুন। 12:15 মধ্যে ট্রেন ঢুকবে, একটা 15 গাড়ি ডিপার্চার আছে। শালিমার স্টেশনে রেল অবরোধ, যাত্রীদের অবরোধের কারণে ব্যাহত হয়েছে পরিষেবা। এই বিষয় নিয়ে বিক্ষোভকারীরা ঠিক কি বলছেন শোনাই আপনাদের। সকাল 10টার আমাদের ট্রেন, আমরা এখানে সবাই 9টা, 9:15, 8:30টার মধ্যে এসেছি। কেউ মালদা থেকে, কেউ মুর্শিদাবাদ থেকে। 9:30 ডিক্লেয়ার করছে আপনাদের ট্রেন ক্যান্সেল। এটা কি করে হয়? আমি স্টেশন ম্যানেজারের ঘরে গেলাম, আমরা সবাই গেছি, কোনো স্টেशन मैनेजर কোনো ऑफिसर नहीं। पे आए हैं, सुबह से हम लोग का हैरेसमेंट किया जा रहा है, कोई आधिकारिक हम लोग से बात नहीं कर रहा है, कभी इधर से उधर, उधर से उधर। जब हम लोग ट्रेन रोके हैं तब अभी सब पुलिस कर्मचारी आए हैं। 12:15 में ट्रेन दिया जाएगा, 1:45 में छोड़ेगा। अगर हम लोग मानेंगे, अगर नहीं छोड़ता है तो फिर से हम लोग ट्रेन अवरोध करेंगे। এবার আমরা ভোটের কথায় কি করে বিশ্বাস করবো যে আমাদের 12টার সময় ট্রেন দেবে? আমাদের একটা অর্ডার কপি দিতে হবে, সেই অর্ডার কপিতে পরিষ্কার লেখা থাকবে 12টায় ট্রেন দেবে, তবে আমরা এখান থেকে করবো। अचानक कैंसिल हुआ और पैसेंजर को असुविधा, उसके लिए हम लोग को खेद है। और अभी रेलवे ने 12 बजे अभी प्लेसमेंट करेगा, जो कि एक अरेंज करके। अनुरोध है कि आप लोग सहायता करें और रेक को आने दें ट्रैक पे जो बैठे हुए हैं। হাইকোর্টে অভয়ার পরিবারের দায়ের করা মামলা, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে শুনানি। মামলায় এখনো সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি চলছে। ডিভিশন বেঞ্চের স্পষ্ট অবস্থান বোঝার পর পরবর্তী সিদ্ধান্ত পর্যবেক্ষণ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের। 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আরও একবার জানাই আপনাদেরকে, হাইকোর্টে অভয়ার পরিবারের দায়ের করা মামলা, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে শুনানি। মামলায় এখনই সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি চলছে। ডিভিশন বেঞ্চে স্পষ্ট অবস্থান বোঝার পর পরবর্তী শুনানি। পর্যবেক্ষণ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের। 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। আমরা রিলিফ অনুভব করছি, যে সেটা হচ্ছে স্বস্তির জায়গাটা হচ্ছে এইটা, যে আমরা ফার্দার ইনভেস্টিগেশন করার জন্য যে পয়েন্টগুলিকে তুলেছিলাম, যে প্রশ্নগুলি আমাদের ছিল, সেটা হচ্ছে যে মাননীয় বিচারক সেটাকে মান্যতা দিয়েছেন এবং সিবিআই সেটাকে তারা বলেছেন যে তারাও এই ইস্যুগুলি নিয়ে তদন্তের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং যাবেন। এইটাই হচ্ছে আমাদের কাছে আসার জায়গা। ফার্দার ইনভেস্টিগেশন যে মামলাটা নিয়ে আমরা রিট পিটিশন ফাইল করেছিলাম, সেটা প্রথম দিন শুনানি হয়েছে, আজকে দ্বিতীয় শুনানি ছিল। এবং যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআই এরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরো ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই। শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, সেই তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্লারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখে। আপনাদের শোনালাম ঠিক কি বলছেন তারা, তাদের বক্তব্য শোনালাম। এবং হাইকোর্টে অভয়ার পরিবারের দায়ের করা মামলা, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে শুনানি। এ বিষয়ে অভয়ার পরিবারের সদস্যরা, তার বাবা মা কি বলছেন শোনাই এখানে। আমরা সুবিচারের জন্য যা যা করতে হয়, যত দূর যেতে হয় আমরা যাব, ব্যাস এটাই হচ্ছে আমাদের মেইন কথা। এবং আইনগত ব্যাপারে যা আছে, আমাদের লয়ার আছেন, উনি যা বলার বলবেন। একটা বিষয় বিচারপতি আপনাদের আশ্বস্ত করেছিলেন যে সিঙ্গেল বেঞ্চ এই মামলা শুনতে পারে, তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে নাকি? সে হোক দেরি হোক, আমরা ধৈর্য ধরবো এবং আমাদের জীবনে এটাই লক্ষ্য, আর কোনো লক্ষ্য নেই। আমরা সুবিচার যেভাবে হোক আদায় করবো। কিভাবে আসছে আমাদের দেখার দরকার নেই। আমরা যে পিটিশনগুলো দিয়েছি এবং দাবিগুলো রেখেছি, সিবিআই এবং কোর্ট দুজনেই এটাকে মান্যতা দিয়েছে, এটুকুই বলতে পারি। দেশ হোক বা বাংলাদেশ, যে কোনো সংকটে চুলচেরা বিশ্লেষণ, তীক্ষ্ণ বাণী, ছিন্ন ভিন্ন সব কুযুক্তির জাল, মানুষের প্রশ্ন নিয়ে নেতাদের মুখোশ খোলে অনির্বাণ। প্রাইম টাইমে সন্ধ্যে 6টায় 1 নম্বর অনির্বাণের অগ্নিবাণ। বাংলা থেকে একের পর এক জঙ্গি ধরা পড়ছে, আর জঙ্গিদেরকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে
গোয়েন্দাদের কাছে। ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের সিম ব্যবহার করে তারা ভারতের বুকে জঙ্গি জাল বিস্তার করছেন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্ত। আমার কাছে দুটি ফোন রয়েছে, একটি ফোনের মধ্যে রয়েছে বাংলাদেশের একটি সিম কার্ড, আমার কাছে একটি বাংলাদেশের নাম্বার, যে নাম্বারটি রবি কোম্পানি বাংলাদেশের, আর এখান থেকে একটা ফোন করার চেষ্টা করব ভারতীয় নাম্বারে। স্বাভাবিকভাবেই একবার সরাসরি আমাদের রিপাবলিক বাংলা দর্শক যারা দেখছেন তাদেরকে একবার দেখাবো বা শোনানোর চেষ্টা করবো। দেখুন রিং হচ্ছে ফোন কলটি, যে নাম্বারটিতে কল করছি। পাশাপাশি আমার যে আরেকটি নাম্বার দেখুন সেই নাম্বারে, অর্থাৎ যেটি ভারতীয় নাম্বার সেই নাম্বারে কিন্তু ফোন কলটা চলে এসছে। অর্থাৎ এই দুটি ফোন কাছাকাছি রয়েছে, একটি বাংলাদেশের সিম ব্যবহার করছে একটা ফোন থেকে, আর একটা ফোন থেকে ভারতীয় সিম ফোন ব্যবহার করছে, ফোন কল ব্যবহার করছে। যেই তথ্য তাদের কাছে আসছে স্বাভাবিকভাবেই ঠিক এইভাবেই, অর্থাৎ তারা বিভিন্ন সীমান্ত এলাকা যেখানে বাংলাদেশের নেটওয়ার্ক পাওয়া যায়, আর এইভাবে দাঁড়িয়ে তারা বাংলাদেশের নেটওয়ার্ক বা বাংলাদেশের সিম ব্যবহার করে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা ভারতের বুকে জাল বিস্তার করছে তাদের জঙ্গিদের। আর এই বাংলা এক প্রকার বলা চলে যে জঙ্গিদের কি তাহলে আতুর ঘর? তার কারণ একের পর এক জঙ্গি ধরা পড়ছে এই বাংলা থেকে, কখনো ক্যানিং, কখনো মুর্শিদাবাদ, তো কখনো অন্য কোনো জেলা। স্বাভাবিকভাবেই তাহলে কত পরিমাণে জঙ্গিরা তারা জাল বিস্তার করে ফেলেছে এই বাংলাতে, একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে শেষ পর্যন্ত তারা কতদূর পর্যন্ত যায় গোয়েন্দারা, তারাও কিন্তু যথেষ্ট চিন্তিত এবং তারাও তদন্ত করছেন। তারাও দেখছেন যে কিভাবে এই মোবাইল ফোনের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক সিস্টেম বা ফ্রিকোয়েন্সি কিভাবে কমানো সম্ভব হয়। কারণ বাংলাদেশের নেটওয়ার্ক অনায়াসে ভারতবর্ষের বুকে পেয়ে যাচ্ছে, আর অনায়াসেই সিম বাংলাদেশ থেকে জঙ্গিরা তারা বিভিন্নভাবে তারা টাকার বিনিময়ে ভারতে নিয়ে এসে তারা এইভাবে জঙ্গির কার্যকলাপগুলো চালাচ্ছে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয় সেদিকেও নজর থাকবে। আমাদের উত্তর 24 পরগনা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা।